আমেরিকার আধিপত্য, ডলারের বাজার এবং ইসরায়েলের অস্তিত্ব রক্ষার্থে যুদ্ধটা তাদের জন্য খুব দরকার ছিল। তবে এই মুহূর্তে ট্রাম্প ও নেতানিয়াহুর জন্য যুদ্ধটা বেশি দরকার ছিল। এর মূল কারণ মোটা দাগে চারটি। প্রথম বিষয়টা হচ্ছে অস্তিত্ব সংকটে থাকা ডলারকে বাঁচিয়ে রাখা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে পরমাণু শক্তি অর্জনের কাছাকাছি ইরানকে একেবারে শেষ করে দেওয়া। তৃতীয় বিষয়টি হচ্ছে চীনের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। চতুর্থ বা সর্বশেষ বিষয়টি হচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহুর ব্যক্তিগত যে জনপ্রিয়তা এবং অ্যাপস্টিন ফাইল সংকটের মোকাবেলা করা। আমরা যদি প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করি, অস্তিত্ব সংকটে থাকা ডলারকে রক্ষার জন্যই এই যুদ্ধটা। মার্কিন ট্রেজারি এমন একটি সম্পদ যেখানে অনেক বিনিয়োগকারী অস্থির সময়ে নিরাপদ আশ্রয় খুঁজত, কিন্তু ট্রাম্পের অস্থির শাসনের কারণে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ধীরে ধীরে বিকল্প ব্যবস্থা তৈরি করছে। বিশ্ববাজারে বেশ কয়েক বছর ধরে ধাপে ধাপে কয়েক দফা বেড়েছে স্বর্ণের দাম। একের পর এক রেকর্ড ভেঙে দাম উঠেছে নতুন উচ্চতায়। দীর্ঘস্থায়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধের অস্থিতিশীলতা মানুষের এখন ডলারকে নিরাপদ মনে করছে না। 2018 সালে পরমাণু চুক্তি থেকে নাম প্রত্যাহারের পর ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। 24 ফেব্রুয়ারি 2022-এ ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের শুরুতে আমেরিকা হঠাৎ করেই রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা দিয়ে দেয়। এই নিষেধাজ্ঞায় পৃথিবীর অনেক দেশ ঘাবড়ে যায়। ব্রিক্স দেশগুলোর সদস্য ব্রাজিল, চীন, ভারত ও রাশিয়া দীর্ঘদিন ধরেই ডলারের আধিপত্য কমানোর পক্ষে ছিল। এই নিষেধাজ্ঞার ঘটনার পর তাদের টনক নড়ে এবং এরপরই ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীর পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বর্ণের মজুদ বাড়াতে শুরু করেছে। এডিনবারা ল স্কুলের ফ্রান্সিসকো কুইন্টানা বলেন, এটি এমন এক ঘটনা যা ক্রমশ স্পষ্ট হয়েছে যে যুক্তরাষ্ট্রের উপর এত বড় নির্ভরশীলতা রাখা সবসময় ভালো সিদ্ধান্ত নয়, যার দরুন বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক এখন ডলার ছেড়ে দিয়ে সবচেয়ে নিরাপদ ও স্থিতিশীল মাধ্যম হিসেবে স্বর্ণকে বেছে নিচ্ছে। গত এক বছরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী ছিল। ওয়াল স্ট্রিটে শেয়ার বাজারও ঊর্ধ্বমুখী ছিল। তা সত্ত্বেও বিভিন্ন বৈশ্বিক মুদ্রার বিপরীতে ট্রেড ওয়েটেড ডলার গত এক বছর 7% মূল্য হারিয়েছে। এর প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্রের নীতিগত কাঠামো সম্পর্কে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে ডলার আর আগের মতো স্থিতিশীল নেই। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো নীরবে ও ধীরে ধীরে বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছে। 2001 সালে যেখানে বৈশ্বিক রিজার্ভের 71% ছিল ডলারে, এ বছরের শুরুতে তা নেমে এসে 56%। অন্যদিকে প্রযুক্তিগত আর্থিক লেনদেনের সহজপ্রাপ্যতা, ডলারাইজেশন অর্থাৎ যেটা ডলারের নির্ভরতা কমিয়ে শূন্য করা, বাড়তি উপাদান হিসেবে কাজ করছে। এটি লেনদেন ও নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও দ্রুত ও সাশ্রয়ী করছে। ধাপে ধাপে নতুন আর্থিক কাঠামো গড়ে উঠেছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ঘোষণা করেছে যে তারা রেপোকে অর্থাৎ রিপারচেজ এগ্রিমেন্ট শক্তিশালী করবে, অর্থাৎ সংকটকালে ইউরোপের এক কেন্দ্রীয় ব্যাংক অন্য কেন্দ্রীয় ব্যাংককে ইউরো ধার দিবে। গবেষণা প্রতিষ্ঠান দ্য কনফারেন্স বোর্ডের মতে ইউরোপ ও চীন এখন নিজেদের সুরক্ষার বিষয়টি নিয়ে বেশি ভাবছে। তাই তারা ডিজিটাল ইউরো, ডিজিটাল ইউয়ান ও রেপো লাইনে বিনিয়োগ করছে। আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশ এখনও ডলারে সম্পন্ন হলেও চীনের রেনমিনভির ব্যবহার বাড়ছে। এটি বেইজিং সক্রিয়ভাবে উৎসাহিত করছে। নিজেদের রিজার্ভে চীন প্রচুর স্বর্ণ মজুত করছে, যাতে ডলারের পরিবর্তে চীনের রেনমিনভির প্রতি বিশ্ববাসীর আস্থা বাড়ে। আমেরিকার অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের মজুদ বৃদ্ধি স্বর্ণের দাম বাড়ার পেছনে প্রধানতম কারণ। যার দরুন লন্ডনে গত সপ্তাহে সেন্টার ফর ইনক্লুসিভ ট্রেড পলিসি আয়োজিত এক সম্মেলনে অংশগ্রহণকারীরা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে ডলারের হঠাৎ করেই পাউন্ড স্টার্লিংয়ের স্থান দখল করেছিল, তেমন করে কোনো একক মুদ্রা হয়তো ডলারের জায়গা দখল করবে না, বরং একটি বহুকেন্দ্রিক বৈশ্বিক মুদ্রা ব্যবস্থা গড়ে উঠবে। আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্ববাজারে মুদ্রার যে পরিবর্তন আসবে সেটা হয়তো ব্যাপক ঋণগ্রস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। এটা আজ করতে পেরেই যুক্তরাষ্ট্রের বেপরোয়াতা আরও বেড়েছে। তারা মাদুরোকে অপহরণ করে এবং খামেনিকে হত্যা করে বিশ্বব্যাপী এই বার্তাটাই দিচ্ছে, ডলার দুর্বল হলেও তোমাদের গ্রহণ করতে হবে। ডলারকে কেউ চ্যালেঞ্জ করলে তার পরিণতি মাদুরো
বা আয়াতুল্লাহ খামেনির মতোই হবে।